আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিউশন। আমি তোমাদের ফিন্যান্স ব্যাংকিংয়ের মধ্যে ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের সমাধান আপলোড করেছি। তোমরা কুমিল্লা বোর্ডের জন্য অনেকে সমাধান চেয়েছো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের সমাধান। পরবর্তীতে তুমি কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি এই সমাধানগুলো তৈরি করার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত একটা জিনিস মাথায় রাখবা, তোমরা কিন্তু আমাকে অনেকে ছবি দিচ্ছ, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেনের ছবি দিচ্ছ, কিন্তু ছবিগুলো ক্লিয়ার না, যার কারণে কিন্তু প্রশ্নগুলো পড়াও যাচ্ছে না আর আনসারগুলো ফাইন্ড আউট করা যাচ্ছে না। তাই তোমরা ছবি যখন পাঠাবে তখন মাথায় রাখবা ছবিগুলো যেন ক্লিয়ার হয়। যেমন কুমিল্লা বোর্ডেরটা যে দিয়েছে ওটাও তেমন একটা ক্লিয়ার না, তাও প্রশ্নটা পড়তে অনেকক্ষণ সময় লেগেছে, যার কারণে কিন্তু আনসারগুলো ফাইন্ড আউট করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই তোমরা দ্রুত আনসার পাওয়ার জন্য ছবি দেওয়ার সময় মাথায় রাখবা যেন আনসার প্রশ্নগুলো একটু ক্লিয়ার থাকে। প্রশ্ন ক্লিয়ার থাকলে আনসারটা খুব দ্রুত ফাইন্ড আউট করা যায়। এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডের কোশ্চেন, কুমিল্লা বোর্ডের ক সেট। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, তোমার যদি আমার আনসারগুলো বলার পর কোনো কনফিউশন মনে হয়ে থাকে কোনো প্রশ্ন নিয়ে, অবশ্যই কমেন্ট করবা। কারণ দেখা যাবে পরবর্তীতে অন্য কেউ ওই প্রশ্নটা নিয়ে কনফিউশন ফিল করলে তখন সেও কিন্তু কমেন্ট করবে, তখন কিন্তু আমরা সঠিক উত্তরটা জেনে যাব, অথবা আমি তোমাদের কমেন্টের পরে রিপ্লাই দিব এবং সঠিক উত্তরটা বলে দিব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তুমি যদি মনে করে থাকো এই আনসারটি সঠিক হয় নাই, এই আনসারটি সঠিক উত্তর তোমার জানা আছে, যেটা তুমি 100% শিওর, তাহলে তুমি অবশ্যই কমেন্টে বলে দিবা। এতে করে কিন্তু সবারই উপকৃত হবে। যাই হোক, আমরা প্রথম প্রশ্নটা দেখি, যেটা হচ্ছে চিরস্থায়ী ভিত্তিতে অনির্দিষ্ট থাকে কোনটি, সেটি হচ্ছে অর্থপ্রবাহের সর্বশেষ সময়সীমা। এটা হবে 1-এর 3 নাম্বার। এটা হচ্ছে কিন্তু সেট নাম্বার ক, বাকি যাদের অন্যান্য সেট আছে তারা কিন্তু মিলিয়ে নিতে পারো। আর নিচের কোনটি মূলধন বাজেটিং সিদ্ধান্ত, সেটা হচ্ছে যন্ত্রপাতি কয়। তারপর হচ্ছে ম্যাকনা অ্যান্ড কোম্পানি প্রকল্পের গড় উপার্জন 20% এবং গড় বিনিয়োগ হচ্ছে তোমার 4 লক্ষ টাকা হলে প্রকল্পটি গড় নিট মুনাফা কত, সেটা হচ্ছে তোমার 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হলো কি কি, 1 এবং 3, যেটা হচ্ছে ভোক্তার স্বার্থকতা। তারপর হচ্ছে তোমার শেয়ার হোল্ডারের স্বার্থ রক্ষা। তারপর ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কীরূপ, সেটা হচ্ছে ধনাত্মক। তারপর মিস্টার রতন একজন খামারি, খামার ব্যবসার ঝুঁকি যেন তিনি ধূর্ত খামার এবং কি করলো, তোমার মুরগির খামার এবং কোয়েলের খামার বেশ কিছু অর্থ বিনিয়োগ করলেন। একইভাবে একটি খামারের বিনিয়োগের মাধ্যমে তিনি অনেক ক্ষতি হলো, তিনি কি করেন, মুনাফা অর্জনে সক্ষম হন। মিস্টার রতন বিনিয়োগে কোন নীতি গ্রহণ করেন, সেটা হচ্ছে তোমার পোর্টফোলিও নীতি। কারণ তিনি অনেকগুলা কি করেছে, এখানে অনেকগুলা জায়গায় ইনভেস্ট করেছে, শুধু একটা খাবারের জায়গায় না, তিনি মুরগি গরু অনেকগুলো জায়গায় ইনভেস্ট করেছে, তার কারণে এটা তোমার পোর্টফোলিও নিতে হবে। তারপর হচ্ছে দেখো, রতনের একাধিক খামারের বিনিয়োগ ফলে কি হয়েছে, অবশ্যই ঝুঁকি কমেছে, তার যেহেতু ব্যবসা মুনাফাও সে বেশি পেয়েছে এবং খামারের পরিকল্পনা সহজ হয়েছে, অনেকগুলা থেকে ও অ্যাডভান্টেজ নিয়েছে বিভিন্ন প্রকল্প করে, তাই তিনটা সঠিক বলা যায়। তারপর হচ্ছে মূলধন বাজেটিং এর মাধ্যমে প্রথম ধাপ কোনটি, সেটা হচ্ছে প্রকল্প নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে সরকারি অর্থায়নের প্রথম কাজ কোনটি, সেটা হচ্ছে ব্যয়। কাঁচামালের মূল্য কমতে ও বাড়তে ব্যবসায়ী নিচের কোন ঝুঁকি সৃষ্টি হয়, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর ব্যবসায় অর্থায়নের প্রধান লক্ষ্য কী, সেটা হচ্ছে ব্যবসায় সম্পদ তোমার সর্বাধিকরণ। তারপর হচ্ছে বাট্টাকরণ বলতে কি বোঝায়, যেটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতি। আর মূলধন বাজেটিং সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি, সেটা হচ্ছে নিট বর্তমান মূল্য। এরপরে আমরা প্রশ্ন হতে চাই, যেখানে বলা হচ্ছে মিস্টার কাজল একজন সাধারণ চাকরিজীবী, তিনি তার সঞ্চিত অর্থের তোমার 1,30,000 টাকা এবি ব্যাংকে লিমিটেডে সঞ্চয়ী তোমার বিমে জমা রাখতে চান। ব্যাংকের এই বিমে তিনি 5 বছরের টাকা দ্বিগুণ হয়। তাহলে মিস্টার কাজল কর্তৃক এবি ব্যাংক লিমিটেডের জমাকৃত কোন ধরনের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে এককালীন নগদ প্রবাহ। তারপর বিধি 77 মানে হচ্ছে বিধি 72 সরি, তোমার অনুসারে মিস্টার কাজলের এই বিমের ঋণের তোমার বিমের সুদের হার কত। প্রশ্ন আসলে মানে বোঝা যায় না বিধায় তোমার এগুলো আসলে খুবই কষ্ট হয়, অনেক ঝুম করে কিন্তু পড়তে হয়। এটা হবে তোমার 14.40%। আর কয়টি কৌশল ব্যবহার করে অর্থের সময়ে মূল্য নির্ণয় করা যায়, সেটি হচ্ছে 2টি। তারপর দেখো, বিত্তীয় সময়ের গুরুত্বের প্রধান করা হলে তা কি বলে, সেটা হচ্ছে অগ্রিম মাসিক বৃত্তি। তারপর হচ্ছে অর্থায়নের মূল বিষয় কি, সেটা হচ্ছে তহবিল। তারপর মিস্টার সাব্বির 5% সরল সুদে 1,600 টাকা ধার করেন এবং 3 বছরে তাকে কত টাকা সুদ দিতে হবে, সেটা হচ্ছে 240 টাকা। অর্থায়নের সময় মূল্য জানা প্রয়োজন কেন, সেটা হচ্ছে অর্থের সংগ্রহের সময় এবং অর্থের ব্যবস্থাপনা এবং আর্থিক সিদ্ধান্তের গ্রহণের সময়। তারপর দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলে, সেটা হচ্ছে অর্থের সময় মূল্য।
এর পরবর্তীতে দেখো যেটা হচ্ছে এসিআই কোম্পানি 3 লাখ টাকা ব্যয়ে একটি মেশিন কিনতে চান এবং মেশিনের আয়ুকাল 5 বছর। মেশিনটির তোমার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে তোমার 30,000 টাকা। তারপর হচ্ছে তোমার সরল পদ্ধতিতে অপচয় ধার্য করা হয়। মেশিনটি বার্ষিক অপচয়ের পরিমাণ কত, সেটা হচ্ছে 54,000 টাকা। তারপর হচ্ছে প্রকল্পটির গড় বিনিয়োগ কত, সেটা হচ্ছে 1,65,000 টাকা। তারপর দেখো ঋণ পরিশোধের সূচিতে প্রদর্শন করা হয় কি কি, সেটা হচ্ছে তোমার সুদের পরিমাণ, কিস্তির পরিমাণ এবং তোমার আসলের পরিবর্তন। তারপর তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ, সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক, ভাইস ভার্সা সম্পর্ক। তারপর হচ্ছে কোনটি অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে মূল্য নির্ধারণ। তারপর সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটি, সেটি হচ্ছে জনকল্যাণ। অনেকের তোমার কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। আর এইটা দেখানো হয় না আসলে, এটা কি হতে পারে তুমি একটু কমেন্টে বলে দিও, আমি দেখাতে ভুলে গেছি আর খেয়াল করি নাই। আর যাই হোক, এর পরবর্তীতে দেখো বিধি 72 কোথায় ব্যবহার করা হয়, তোমার দ্বিগুণ। তারপর হচ্ছে তোমার সরকারি অর্থায়নের উদ্দেশ্য কী কী, সেটা হচ্ছে সামাজিক কল্যাণ, অবশ্যই সামাজিক কল্যাণ। ব্যবসায়ী প্রসার তো তাদের উদ্দেশ্য না, তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহারে। এই দুইটা তোমার মূলত উত্তর হতে পারে। ব্যবসায়িক প্রসার এটা সম্ভাবনা কম, যেহেতু বাণিজ্যিক ব্যাংক বেশি, বাণিজ্যিক ক্ষেত্রে বেশি ব্যবসা হয়। ব্যবসায়িকও প্রসারও হতে পারে, তিনটাই সঠিক হতে পারে। তোমার কি মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে বলতে পারো। এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের ক সেট কোশ্চেনের সমাধান, যদিও সব সেট সেম। আর আমি আবারও বলছি, যদি তোমার মনে হয়ে থাকে এই অ্যান্সারটি সঠিক নয় অথবা এই অ্যান্সারটি নিয়ে কনফিউশন আছে, অবশ্যই কমেন্ট করবা। আর তুমি যদি জেনে থাকো যে এই অ্যান্সারটি সঠিক নয়, এই অ্যান্সারটি সঠিক উত্তর তোমার 100% শিওরভাবে জানা আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সবারই কিন্তু অনেক উপকার হবে এতে করে। আর পরবর্তীতে তোমরা কোন ভোটের সমাধান চাও সেটা কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের চেষ্টা করছি সমাধানগুলো দেওয়ার জন্য। তোমাদের যেহেতু আজকে আরেকটা পরীক্ষা ছিল, যারা অপশনাল বলতে যাদের, তো তোমাদের অনেকের যাদের তো উৎপাদকও ছিল, তো একসাথে কিন্তু অনেকগুলো কোশ্চেন দেখতে হচ্ছে, যার কারণে কিন্তু আমি চেষ্টা করছি আস্তে আস্তে দেওয়ার জন্য, যদিও যতটুকু পারি। তোমাদের অন্যান্য যারা আছো, যারা উৎপাদকে আছো, তোমরা হয়তো ভিডিওটি দেখতেও পারো। আমি উৎপাদকের আনসারগুলো দিয়ে দিব এবং ফিন্যান্সের পরবর্তীতে কোন বোর্ডের সমাধান চাও সেটা কমেন্ট করে বলো। এবং একটা কাজ করো, যেটা হচ্ছে আবারও বলছি, যেটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার না। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিওগুলো যখন করছি তখন প্রশ্নগুলো ক্লিয়ারলি পাচ্ছি না। মাঝে মধ্যে কয়েকটা ক্লিয়ার ছবি পাই, কিন্তু বেশিরভাগ ক্লিয়ার ছবি পাই না। তো তোমরা ভালো করে ক্লিয়ার ছবি আমাকে একটু ফেসবুকে দিয়ে দিও, এতে কিন্তু প্রশ্নগুলো পড়া যায় এবং প্রশ্নগুলো আনসার দ্রুত দেওয়া যায়। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু অ্যাডমিশন টেস্টের নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি সাধারণত। তোমরা যখন 21 সালে অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদেরকে নিয়েও, মানে তোমাদের টপিকসগুলো নিয়েও আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আওয়ার টিচিংয়ের ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজেও আনসারগুলো যাবে, ওইখানেও তোমরা লাইক দিয়ে রেখো। এই ছিল কথাবার্তা। আর পরবর্তী এক্সামের সেকেন্ড পার্টের এই তোমার এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা অবশ্যই তখনও কিন্তু ফেসবুকে দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।